মানব সভ্যতার বিকাশ তো হয়েছে, তার সঙ্গে সঙ্গে অনেক খারাপ জিনিসও প্রবেশ করেছে। ঠিক যেমন কৃতদাস প্রথা মানব সভ্যতার উন্নতির সঙ্গে সঙ্গে প্রবেশ করে যায়। আদি মানুষ যখন শিকার করে জীবন ধারণ করতো, মানে আদি যুগের কৃষক সমাজে কৃতদাসের কোনো প্রয়োজন হয়নি, কারণ তারা খুব সহজেই শিকার করতে পারতো, কিংবা অল্প পরিশ্রমে প্রয়োজনের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু খাবার তারা সংগ্রহ করে নিতে পারতো বা উৎপন্ন করতে পারতো। তখন মানুষের জীবন ধারণের জন্য দুটি হাতই যথেষ্ট ছিল। তারপর এমন কি ঘটলো যে কারণে কৃতদাস প্রথা এলো? কি বাড়তি সুবিধা হলো? একসময় মানুষ শহর ও বড় বড় নগরী থেকে বসতি স্থাপন করতে লাগলো, কিন্তু তখন বড় শহরগুলোতে পর্যাপ্ত খাদ্যশস্য উৎপন্ন হতো না। যদিও গ্রামাঞ্চলে প্রচুর শস্য উৎপন্ন হতো, এই অতিরিক্ত শস্য তখন শহরগুলোতে সরবরাহ করা হতো। তাছাড়া শহরগুলোতে নানা ধরনের পণ্য উৎপন্ন হতো, যার জন্য প্রয়োজন হতো শ্রমিকের। অনেক কলকারখানা, শ্রমিক তো লাগবেই। একটি কৃষি খামারে কিংবা পণ্য উৎপাদন ফ্যাক্টরিতে যত সস্তায় শ্রম পাওয়া যেত, লাভের পরিমাণটা ঠিক ততটাই বেশি হতো। তাই কত সস্তায় শ্রমিক জোগাড় করা যায় তার প্রতিযোগিতা শুরু হয়ে গেল। আর এই অবস্থাতেই কৃতদাস প্রথা শুরু হয়ে গেল। সেই একটা কালো ইতিহাস, যা আজও কিন্তু রয়ে গেছে, অন্যভাবে রয়েছে। সেই সময় মানে শুরু কিভাবে হলো, সেই সময়টা কেমন ছিল, জানতে হলে আমার সঙ্গে থাকতে হবে, গোটা ভিডিওটা দেখতে হবে এবং ভিডিও শেষে অবশ্যই জানাবেন এই তথ্যগুলো জানবার পর আপনাদের কেমন লাগলো, ইতিহাস জানবার পর কেমন লাগলো। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করবেন। পাশাপাশি অবশ্যই হোয়াটসঅ্যাপে নজর রাখবেন, কারণ সেখানেও রয়েছে আজ তাক বাংলা। তবে আজকে কৃতদাস প্রথার কথা বলছি। প্রত্যেক সভ্যতার আদি যুগেই কৃতদাস ব্যবহারের একটা প্রচলন ছিল। তাছাড়া সহজে যুদ্ধ জয়ের জন্য প্রয়োজন হতো কৃতদাস যোদ্ধাদের। ভাবুন, যুদ্ধ ক্ষেত্রেও নাকি কৃতদাস যোদ্ধা। কৃতদাস প্রথা প্রচলন হওয়ার অন্যতম কারণ, বড় কারণ, আদি যুগে যুদ্ধগুলো ছিল খুব নির্মম। কোন একটি বাহিনীর হাতে কোনো শহরের পতন হওয়ার পর সেখানকার যে মানুষগুলো কাজ করতে পারে, মানে শক্ত সামর্থ্য, তাদেরকে বন্দি করে নিয়ে যাওয়া হতো কৃতদাস হিসেবে, তাদেরকে কাজ করানো হতো। কিন্তু যাদের শক্তি ফুরিয়ে গেছে তাদেরকে কি করা হবে? তাদেরকে রীতিমতো মেরে ফেলা হতো। ভাবতে পারেন কি নির্মম একটা ইতিহাস। আজকে তো সেই নিয়ে অবশ্যই আমরা আলোচনা করছি, তবে যখন একটু পুরোনো দিনের কথা বলছি, ইতিহাসের কথা বলছি, তখন আরো একটা কথা আপনাদেরকে বেশ কিছুদিন আগে শেয়ার করেছিলাম যে তাজমহলের নিচের যে বেসমেন্ট রয়েছে, সেই বেসমেন্ট কিন্তু কখনো খোলা হয় না। আপনারা যারা ঘুরতে গেছেন ভালো করে দেখবেন, বেসমেন্ট কিন্তু বন্ধ, প্রবেশ করতে পারেন না। কেন বলুন তো? কি এমন রহস্য রয়েছে? জানতে হলে উপরে রাই বাটনে ক্লিক করুন এবং তার সঙ্গে নিচে যে ডেসক্রিপশন, সেখানেও কিন্তু লিংক দেওয়া থাকছে, আপনারা জানতেই পারেন সেখান থেকে। তবে আজকে কৃতদাস নিয়ে কথা বলছি। কৃতদাস প্রথা শুরু হওয়া আরো বেশ কিছু কারণ রয়েছে। কি বলুন তো? যেমন ধরুন, দস্যুরা অপহৃত ব্যক্তিদেরকে নিয়ে যেত, তারপর তার কাছ থেকে মুক্তিপণ দাবি করত। সম্ভাবনা না থাকলে কি করতো? তাদেরকে বিক্রি করে দিত, সেখান থেকে টাকা উপার্জন হতো। আবার অনেক সময় মুক্তিপণ পাওয়ার সম্ভাবনা থাকলেও নিজেদের বীরত্ব প্রকাশ করবার একটা চেষ্টা ছিলই, কারণ প্রত্যেককেই প্রমাণ করতে হয় যে না, আমি প্রচন্ড শক্তিশালী। সেখান থেকেও কিন্তু তাদের সঙ্গে খুব বাজে একটা ব্যবহার করা হতো, তাদেরকে কৃতদাসের মতো ব্যবহার করা হতো। সভ্যতার একটি সময়ে সাজাপ্রাপ্ত অপরাধীদের কৃতদাসের মতো শ্রম দিতে বাধ্য করা হতো। দরিদ্র পরিবার অনেক সময় তাদের সন্তানদেরকে বিক্রি করে দিত টাকার অভাবে, আর স্বাভাবিকভাবেই কৃতদাসের সন্তানও কৃতদাসই হবে, সেটাই তো হয়ে এসেছে। এভাবেই সভ্যতা বিকাশের সঙ্গে সঙ্গে মানব সমাজে কিন্তু কৃতদাস প্রথার প্রচলন শুরু হয়ে যায়। কৃতদাস প্রথার ইতিহাস অত্যন্ত প্রাচীন। যতদূর জানা যায় খ্রিস্টপূর্ব 4000 এই সময়টাতে মেসোপটেমিয়ায় প্রথম কৃতদাস প্রথা চালু হয়। কৃতদাস প্রথা চালু হবার পর
তারও হাজারখানেক বছর পর থেকে এই প্রথা ছড়িয়ে পড়ে মিশর এবং ভারতে। ইতিহাসে বিক্রমপুরের দাস বিক্রয়ের প্রমাণ কিন্তু পাওয়া যায়। 1320 ভাদ্র মাস সাহিত্য পত্রিকায় কৃতদাস ক্রয় বিক্রয়ের একটি দলিল প্রকাশিত হয়েছিল। প্রায় 200 বছর পূর্বেও বিক্রমপুরে অভাবের তাড়নায় পড়ে মানুষ দাস রূপে বিক্রি হতো এবং ঋণ গ্রহণ করে যদি কেউ ঋণ দিতে না পারতেন তখন কিন্তু তাকে দাসত্ব স্বীকার করতে হতো। ইউরোপ ও আমেরিকায় যেভাবে দাস ব্যবসা প্রচলিত ছিল, বিক্রমপুরেও সেইভাবে দাসগণ বিক্রয় হতো, তাদেরকে বিক্রি করা হতো। বাংলায় মানুষ বিক্রি বা দাস বেচা কেনার অনেক উল্লেখ কিন্তু পাওয়া যায়, অনেক প্রমাণ রয়েছে। বিদেশি পর্যটকদের বিবরণে সেই প্রমাণগুলো কিন্তু আরো বেশি জল করেছে। মরক্কোর পর্যটক শেখ আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবানি বতুতা প্রায় 2 মাস বাংলায় তিনি সফর করেছিলেন। তিনি ছিলেন, তিনি মানুষ বেচাকেনার ঘটনা নিজের চোখে দেখেছিলেন। কারণ কিভাবে আমরা জানছি না, তিনি যে ভ্রমণ বৃত্তান্ত লিখেছিলেন সেখানে এই তথ্য পাওয়া গেছে। মসলিন কাপড়, মিহি সুতির যে কাপড় হয় সেই কাপড়, মশলা প্রভৃতি কেনাবেচার হাটে দাস দাসীও বিক্রি হতো। বিভিন্ন পর্যটক তাদের বিবরণীতে সেই সমস্ত তথ্য কিন্তু তুলে ধরেছেন। মানুষ কিংবা দাস দাসীর বিক্রির চুক্তিপত্রের অধিকাংশই রেজিস্ট্রি করা হতো। বিক্রমপুর, শ্রীহট্ট মানে বর্তমানে হচ্ছে সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ, কালাইয়া বন্দর মানে বরিশালের কথা বলছি, এর পাশাপাশি যদি একটু নজর রাখি মহেশখালী মানে এখনকার নাম হচ্ছে নরসিংদী ও ধামরাই এলাকায় মানুষ বিক্রি হতো। দাস বেচাকেনার ঘটনা ইতিহাসে রয়েছে, তাকে লিপিবদ্ধ করা হয়েছে। 19বিংশ শতাব্দীর প্রথম দিকে শিশু ও বৃদ্ধদের বাজার দর কত ছিল জানেন? 5 থেকে 7 টাকা, যারা শিশু ছিল এবং যারা বয়স্ক ছিল। তবে স্বাস্থ্যবান নারী পুরুষের মূল্য ছিল 20 থেকে 50 টাকা। ভাবুন, কলকাতা জাদুঘরে রক্ষিত একটি প্রাচীন দলিল রয়েছে, যেখান থেকে জানা যায় যে 1803 সালে ঢাকার নিকটবর্তী ধামরাই গ্রামের বদন চাঁদ নামে এক ব্যক্তি মহাজনের ঋণ শোধ করতে পারেনি। তার স্ত্রী সরস্বতী এবং 3 বছরের শিশুপুত্র, তাদেরকে রীতিমতো কৃতদাসের মতো ব্যবহার করা হয়। তারা সেই দাসত্বটা স্বীকার করে নেন। এই খবরটি সমাচার দর্পণের 1825-এর 18 জুন সংখ্যায় ছাপা হয়। মানস পত্রিকায় 1334 বঙ্গাব্দে আসার সংখ্যা থেকে জানা যায় প্রাচীন বাংলা ভাষায় লিখিত একটি দলিল বিক্রমপুরের মালপদিয়া গ্রাম থেকে পাওয়া যায়। পূর্বপুরুষদের স্মৃতি হিসেবে দরিদ্র এক কৃষকের কাছে শিখছিল। দলিলে গোকুলঝুলি বকলম দাতা হিসেবে টিপসইও দিয়েছিলেন। সেই দলিল যিনি নিয়েছিলেন তিনি হলেন কালীকৃষ্ণ দেব শর্মা। ভাবুন, কৃতদাস প্রথা যা আমরা শুনেছি তা কিন্তু বাস্তবে যে কতটা নির্মম অবস্থায় ছিল তা হয়তো আমরা বই পড়ে কিছুটা জানতে পারি, তবে এর অনেক প্রমাণ কিন্তু আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ধার নিয়েছেন, ধার দিতে পারেননি, সঙ্গে সঙ্গে তাকে দাসত্ব স্বীকার করতে হয়েছে, বাধ্য হয়েছে তিনি। এরকম নানা ঘটনা কিন্তু আমাদের চারপাশে ছড়িয়ে রয়েছে। এই ভিডিওটা আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আর কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন।